ডিসি নিয়োগে ঘুষের অভিযোগকে ভুয়া সংবাদ বললেন জনপ্রশাসন সচিব। তদন্ত করবে উচ্চ পর্যায়ের কমিটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গুমের বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, জানালেন কমিশন চেয়ারম্যান। ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের মতো আক্রমণাত্মক হয়নি বিজিবি, দাবি ডিজির। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। আজীবন ক্ষমতায় থাকতে শেখ হাসিনার গোপন চুক্তিনামা প্রকাশের দাবি রিজভির। রপ্তানি মূল্যের প্রায় দ্বিগুণ দামে দেশে বিক্রি হচ্ছে ইলিশ। রপ্তানির পাশাপাশি দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ভুয়া উল্লেখ করে অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বললেন, ইটস এ ফেক নিউজ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্ক্রিনশট দেওয়া হয়েছে আইফোনের, আর তিনি ব্যবহার করেন স্যামসাং ফোন। রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে তাদের পেছনে কখনোই দৌড়াবেন না তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের অর্থ লেনদেনের বিষয়ে তথ্য প্রকাশ হয়েছে। পত্রিকায় প্রকাশিত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে নিজেকে নির্লোভ দাবি করে ৫ কোটি টাকা দাবি করেন চুক্তিভিত্তিক নিয়োগ পায় সিনিয়র সচিব। আর সম্প্রতি বদলি হওয়া যুগ্ম সচিব জিয়াউদ্দিন তার জন্য ১০ কোটি বরাদ্দের কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার সচিবালয়ে প্রকাশিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব দাবি করেন খবরটি সঠিক নয়। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের স্পষ্ট কোনো জবাব ছিল না তার বক্তব্যে। বললেন, খবরটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকানুন মোতাবেক। এদিকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত তথ্যের সত্যতা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের ঘুষের অভিযোগ তদন্তে গঠন হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন, রিপোর্টটির সত্যতা খতিয়ে দেখা হবে, অভিযোগের তদন্ত হবে। এছাড়া শনিবার বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু এবং পূর্ণাঙ্গভাবে ৫টি কমিশন গঠন হয়েছে। গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে $১১০ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সহ রপ্তানি নীতি ২০২৪ থেকে ২৭-এর খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। কাতার ও মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির খসড়ারও অনুমোদন দেয়া হয়। আলোচনা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘুষ কেলেঙ্কারির বিষয়েও। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন পোশাক শ্রমিকের অসন্তোষ নিরসনে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গণমাধ্যমে প্রকাশিত জনপ্রশাসনে ঘুষ কেলেঙ্কারি এবং এ বিষয়ে সরকারের বক্তব্য। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে অ্যালিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। দুটোকেই আমরা যেই তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস।
15টা বছর ধরে একটা স্বৈরাচার ছিলেন, তাদের যারা অনেকে ধরেন এনাবলার ছিলেন, অবভিয়াসলি এই গভর্নমেন্ট চাবে না যে এনাবলাররা আবার বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশনে থাকুক। 6 সংস্কার কমিশনের মধ্যে 5টি পূর্ণাঙ্গভাবে গঠনের কথাও জানান প্রেস সচিব। শনিবার বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে সরকারের সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরুর তথ্যও দেন তিনি। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি, আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। এছাড়া ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও জাতিসংঘে স্থায়ী মিশনে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। ভালো কিছু পদক্ষেপ দেখবেন, সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গুমের অভিযোগ সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআইয়ের আয়নাঘরের মিল পাওয়া গেছে। রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দীপন দেওয়ানের রিপোর্ট। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত গত 15 বছরে দেশে গুমের শিকার হয়েছেন 611 জন। এর মধ্যে 78 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 62 জনকে, 73 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআইয়ের আয়নাঘর 25 সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ কক্ষ 1 অক্টোবর পরিদর্শন করা হয়েছে। আইন আছে, আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে। যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে তারা আমরা তো এভিডেন্স পাচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নিব। 10 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএসএফকে আর ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর। বৃহস্পতিবার পিলখানায় বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত সরকার চাপ দিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বিজিবিকে ব্যবহারের চেষ্টা করলেও পুলিশ যে ভূমিকা নিয়েছে বিজিবি তা করেনি বলেও দাবি আশরাফুজ্জামান সিদ্দিকীর। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল পুলিশকে। এক পর্যায়ে নামানো হয় বিজিবি এবং সেনাবাহিনীকেও। আন্দোলনে বিজিবির ভূমিকা কি ছিল তা পরিষ্কার করলেন সংস্থাটির মহাপরিচালক। বললেন, অনেক চাপের মধ্য থেকে কাজ করতে হয়েছে বিজিবিকে। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে, অসংখ্যবার বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে।
এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। এ অবস্থায় সীমান্তে নিজেদের ভূমিকার কথাও দৃঢ়তার সাথে জানালেন বিজিবি মহাপরিচালক। সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের প্রহরা বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে, আমাদের এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে। আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে, তবে সার্বিকভাবে বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে সীমানা পার হলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজিবি মহাপরিচালক। সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল হচ্ছে। রাজধানীতে অংশীজনদের সাথে পর্যালোচনা সভা শেষে আইন উপদেষ্টা জানান, এই আইনের পাশাপাশি অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার ডাক আইসিটি উপদেষ্টা জানান, তাদের পক্ষ থেকে এই আইনে 2টি মামলা হওয়ায় সরকার বিব্রত হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সবগুলো নিয়ে আলোচনার জন্য গেল সরকারের সময় সাইবার সিকিউরিটি আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজিদাতুল কোবরাকে 15 মাস কারাবন্দী রাখা হয়। সে সময় তার বয়স 18 না হওয়া সত্ত্বেও বিচারের নামে প্রহসন ও হয়রানি করা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন। খানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। তারপর আমি সেই মানুষগুলো বিচার চাই, সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার। আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন বিষয়ক মতবিনিময়ে অংশ নেন দেশি বিদেশি অংশীজনরা। তারাও এই আইন বাতিলের পক্ষে যুক্তি দিয়ে নতুন আইন করার ক্ষেত্রে পরামর্শ দেন। এই আইনটা থাকা উচিত না। আমরা দীর্ঘদিন যাবত এই দাবি তুলে এসেছি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সাথে আর্টিকেল 19 যুক্ত হয়েছিল একটা পর্যায়ে। আমরা মনে করেছি সবসময় যে আইনটা এমন একটা আইন যেটি সংশোধনের অযোগ্য, বাতিল করা উচিত। আমিও আশা করছি সবার সাথে যে সিএসি আর থাকবে না, আপনারা নতুন আইন করবেন। তো যখন নতুন আইন করবেন এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। মানে আপনারা কি সব মামলাগুলো এর মধ্যে প্রত্যাহার করবেন? যদি করে ফেলেন তাহলে কোনো ইস্যু থাকছে না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই আইনটি তৈরি করা হয়েছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এমন আইন তৈরি করা হবে যা সবাইকে সুরক্ষা দেয়। আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে। সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করে এই নামটাও যদি রেখে দেয় তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের একটা ধারণা আছে কি, নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্র করে দিতে পারে একবারে। এটা সত্যি না। আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন, একটা মামলার বিভিন্ন স্তর থাকে। ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে, চাইলেই আমরা এটা উদ্যোগ করে দিতে পারবো না। বাদীকে ওই মামলা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে। নতুন আইন তৈরির ক্ষেত্রে আমলার নয়, অংশীজনদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি কি গোপন চুক্তি করেছিল তা জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। জুলাইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলনে বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে রাজধানীর মিরপুরে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান রিজভী আহমেদ। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি
কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহমুদুর রহমানের সকল মামলা প্রত্যাহার ও আমার দেশ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, সকল কালাকানুন বাতিল করে সাংবাদিকদের সব মামলা প্রত্যাহার করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে? প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা না হলে তীব্র আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা। BFUJের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে BFUJ মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, DUJ সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যরা বক্তব্য দেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ইলিশ এখন রপ্তানি মূল্যের প্রায় দ্বিগুণ দাম বাংলাদেশে। সরকার ভারতে রপ্তানির অনুমতি দেবার পরদিন থেকেই বরিশাল থেকে দেশটিতে পাঠানো হচ্ছে ইলিশ। রপ্তানির প্রভাবে দ্বিগুণ দামে একই সাইজের ইলিশ কিনতে হচ্ছে বাজার থেকে। এর জন্য দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। এটি বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে ব্যস্ত আড়তদাররা। 3000 টন রপ্তানির লক্ষ্যে প্রতিদিনই দেশ থেকে প্যাকেটজাত করে ভারত পাঠানো হচ্ছে। তার মধ্যে পোর্ট রোড বাজার থেকে আগামী 12ই অক্টোবর পর্যন্ত 4টি আড়ত থেকে 250 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। প্রতিদিন গড়ে 15 টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এলচি হলে আপনার বড় মাছ এলচি না, ছোটো মাছ না। আর মাছ তো আমদানি আপনার সবচেয়ে বেশি ছোটো মাছটা, বড় মাছটা একদম কম। সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় 40 থেকে 50 মণ আমদানি আছে। 6 থেকে 7 টন মাছ আমরা পাঠাইছি। কেজি প্রতি হচ্ছে আপনার 1775 টাকা পড়ে আর কি। আর আপনি পাঠাচ্ছেন কত টাকা? পাঠাচ্ছি আমরা $10। তাতে কত পড়ে? তাতে 1200 সামথিং। আপনি তো ঘাটতিতে আছেন। ঘাটতিতে এই মুহূর্তে আছি, বাট দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে। 600 টনের মতো হয়তো অর্ডার আছে আমাদের। এখানে মাছ কম, আমাদের টার্গেট দেখা যাচ্ছে আপনার মহিপুর আছে, চাঁদপুর আছে, পাথরঘাটা আছে, সব জায়গা থেকেই কিনে এগুলো টার্গেট ফিল আপ করতে হবে। এদিকে মাছ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দরে ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইন্ডিয়া ইলিশ পাঠানে বর্তমান বাজারে মনে কেজিন মাছে আগে ছিল 60,000 টাকা মন, এই 3 দিন আগে, আর বর্তমানে 80,000 টাকা মন। 1200 টাকা কেজি দেখেন, 1250, এখানে দেখি 1800, 2000, 2100, 2200 টাকা রেখে বাজারে আসছি। মাছের খালি ঘুরতেছে, কিন্তু মাছ কেনার মতো আমাদের তৌফিক হইতেছে না। আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে মাছ দিতে বাধ্য হন জেলেরা। ডাক উঠিয়ে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ে। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি, এবং আমরা সরজমিনে একটা ডাকও দেখেছি। শুরুটা তারা যেটা দিয়ে করে সেখানে কাজ করার আছে। এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে। তবে মৎস্য অধিদপ্তরকে ভলান্টিয়ার করতে হবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা 5 বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 থেকে মুক্ত হন তিনি। মাহমুদুর রহমানের জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে বিকেল 3:30টায় তাকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সকালে ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমান
29 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। টানা 5বার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাউদ্দিন আহমেদ। বাফুফে নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় 133 জনের চূড়ান্ত ভোটার তালিকা। কমিটির পরবর্তী সভায় বিদায় নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মানিক মাহমুদের রিপোর্ট। বাফুফের বর্তমান কমিটির 4 বছরের মেয়াদে এটাই হওয়ার কথা ছিল শেষ সভা। তবে ফিফার অনুমোদনে আগামী 26 অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনের দিন পর্যন্ত বেড়েছে কমিটির মেয়াদ। এই জিমের জন্য আর্থিক বিষয়গুলো সুরাহা করেই হবে কমিটির শেষ সভা। কাজী সালাউদ্দিন পরিষদে 21 সদস্যের কমিটি থেকে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মোর্শেদি ও সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগ করায় সংখ্যাটা এখন 19 জনের। বৃহস্পতিবার নির্বাহী কমিটির প্রায় 3 ঘন্টার সভায় উপস্থিত ছিলেন 15 জন। সভায় গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। কাজী সালাউদ্দিন টানা 4 মেয়াদে বাফুফের সভাপতি থেকেছেন। তবে তাকেও ছাড়িয়ে রেকর্ড 5মবার বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মেজবাহ উদ্দিন আহমেদ। 2020 নির্বাচনের ভোটার সংখ্যা থেকে এবার কমেছে 4 জন। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাহ উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল। বোর্ড থেকে 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে 26 তারিখে এজিএম হবে সেখানে উপস্থাপন করতে হবে। সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করছেন না। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে নিজের ভুলের জন্য চেয়েছেন ক্ষমা। বাফুফে ভবনে মিডিয়া সেন্টার নির্মাণ, নারী সাফ ফুটবলে অংশগ্রহণ ও নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছে। বাফুফের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সাথে আপিল কমিশন গঠন করা হয় এদিন। সম্ভাবনা আছে আগামী 5 অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডিসি নিয়োগে ঘুষের অভিযোগকে ভুয়া সংবাদ বললেন জনপ্রশাসন সচিব। তদন্ত করবে উচ্চ পর্যায়ের কমিটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গুমের বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, জানালেন কমিশন চেয়ারম্যান। ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের মতো আক্রমণাত্মক হয়নি বিজিবি, দাবি ডিজির। নিন্দিত সাইবার সিকিউরিটি আইন বাতিল করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। আজীবন ক্ষমতায় থাকতে শেখ হাসিনার গোপন চুক্তিনামা প্রকাশের দাবি রিজভির। রপ্তানি মূল্যের প্রায় দ্বিগুণ দামে দেশে বিক্রি হচ্ছে ইলিশ। রপ্তানির পাশাপাশি দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।